নিশাত স্কুলে যাওয়ার পর ছেলেকে নিয়ে তৈরি হয়ে বাসা থেকে বের হলো মারওয়ান। নাহওয়ান বাবার গলা জড়িয়ে আছে। মারওয়ান একটা গোডাউনের মতো জায়গায় এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে মাস্ক ঠিকঠাক করে নিল। নাহওয়ানকে নিয়েই গোডাউনের ভেতর ঢুকে পড়লো। বেশ কিছুক্ষণ পর ধীর পায়ে হেঁটে গোডাউন থেকে বের হলো। কোলে বাচ্চাটা ঘুমিয়ে আছে। মারওয়ান ছেলেকে ঢেকে ওইখান থেকে চলে গেল। বাসায় এসে ছেলেকে বিছানায় রেখে কিছু কাগজ কলম নিয়ে বসলো মারওয়ান। অনেকক্ষণ ধরে কি যেন আঁকিবুকি করলো। তার চেহারায় অসম্ভব রহস্য খেলা করছে। চোখ দুটো সংকীর্ণ হয়ে আছে, চোখের পাতা আন্দোলিত হচ্ছে। তারপর এক সময় তার চেহারায় স্বাভাবিক হয়ে গেল। সে চুপচাপ জিনিসপত্র গুছিয়ে গোপনীয় স্থানে সব কিছু রেখে দিল। ছেলেকে দেখে গোসল করতে চলে গেল। বেশ কিছুক্ষণ গোসল সেরে বের হলো। নাহওয়ান উঠে গেছে। উঠেই কাউকে না দেখতে পেয়ে কান্না জুড়ে দিয়েছে। মারওয়ান ধীর পায়ে হেঁটে বলল, কি হলো? নাহওয়ান বাবার কণ্ঠ শুনে বিছানার ওপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, বাবা নাই। এই তো বাবা। বলেই ছেলেকে কোলে নিল। বাচ্চাটা বাবাকে পেয়ে কোলের মধ্যে গুটিয়ে গেল। মারওয়ান গম্ভীর নয়নে চেয়ে আছে। কি যেন ভাবছে সে, বোঝা বড়ই মুশকিল। তাকে দেখলে যে কেউ অবাক হবে, কারণ আগের মারওয়ানের সাথে এই মারওয়ানের বিস্তার ফারাক। সেই মারওয়ান ছেলের সাথে চঞ্চল, আর এই মারওয়ান এতটাই গম্ভীর যে মুখাবশক্ত কঠিন হয়ে আছে। নাহওয়ান বাবাকে ডাকলো, বাবা বাবা, জি। খিদে লাগছে, খাবো। মারওয়ান ভাবনা থেকে বেরিয়ে ছেলেকে জিজ্ঞেস করলো, ভাত খাবি? নাহওয়ান ঘাড় নাড়িয়ে বলল, খাবো। ছেলের কথা শুনে মারওয়ান চিন্তা ভাবনা বাদ দিয়ে বলল, আগে গোসল করে দিই, তারপর ভাত খাওয়াবো, চল। বলে ছেলেকে নিয়ে গোসলে ঢুকলো। গোসল শেষে গায়ে বেবি লোশন মেখে দিয়ে ভাত বেড়ে নিল। ছোট ছোট লোকমা তুলে খাইয়ে দিতে লাগলো। বাচ্চাটা পা ছড়িয়ে বসে খাচ্ছে চুপচাপ। মারওয়ান ছেলেকে খাইয়ে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে দিল। বাচ্চাটা খেলনা পেয়ে খেলতে লাগলো। মারওয়ান কিছুটা সরঞ্জাম নিয়ে অন্য রুমে চলে গেল। দরজা টোকা পড়ায় মারওয়ান কিছুটা হকচকালো। হাতের কাজ বন্ধ করে জিনিসপত্র গুছিয়ে রাখলো। তারপর স্বাভাবিক হয়ে হেঁটে গেট খুলে দিল। নিশাত দাঁড়িয়ে। নিশাত মারওয়ানকে দেখে কিছুই বলল না, এমনকি মারওয়ানও কোনো টু শব্দও করলো না। নিশাত চুপচাপ হেঁটে ঘরে ঢুকলো। বিরক্ত লাগছে তার সব কিছু। ব্যাগ রেখে স্কুলের পরীক্ষার খাতা টেবিলে রাখলো। মারওয়ান আজকে কিছু বলছে না। নিশাতও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করেনি। নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে উঠল নিশাত। আজকে ঘরে কোনো আওয়াজ নেই। এরকম শান্ত আজ কেন? আজকে তার ছানা আজকে কথা বলছে না তেমন। প্রতিদিন তো বাবা ছেলের কথোপকথনে ঘর মুখরিত থাকে। আজকে এত শান্ত কেন সব কিছু? মারওয়ানেরও সারা শব্দ নেই। নিশাত জায়নামাজ ভাঁজ করে পাশের রুম থেকে গিয়ে দেখলো বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে। নিশাত আর ডাকলো না। ঘুমিয়ে গেছে তার মানে এসব ভেবে নিশাত খেয়ে নিল। তারপর বিশ্রাম নিতে বিছানায় শুয়ে পড়ল। ইস্তেগফার দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। আসরে আজানের মধুর কণ্ঠে ঘুম ভেঙে গেল নিশাতের। এখন একটু ফ্রেশ লাগছে। মন খারাপ থাকলে আল্লাহকে ডাকলে আল্লাহর বান্দার মন খারাপ খুব দ্রুতই ভ্যানিশ করে দেন বলে নিশাতের ধারণা। আজকে তার মন ভীষণ খারাপ ছিল। সংসার জীবনের ভবিষ্যৎ নিয়ে বেজার চিন্তিত ছিল সে। বাবা ফোন দিয়েছিল তাকে আজ। বহুদিন পর বাবার ফোন পেয়ে নিশাত আপ্লুত হয়ে পড়েছিল। ফোন ধরতে বাবার কণ্ঠস্বর শুনে ঝরঝর করে কেঁদে দিয়েছিল সে। স্কুলের অফিস কক্ষে তখন কেউ ছিল না। বাবা নাসির উদ্দিন মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছেন আজ। মেয়েকে আজও এই অলস অকর্মা পুরুষের সংসার ছেড়ে আসতে বলেছেন। নিশাতকে সে পালতে পারবে বলে অনেক বুঝিয়েছেন, কিন্তু নিশাত কোনো প্রতি উত্তর করেনি। মায়ের সাথেও কথা বলেছে, তবে সবার এক কথা ছিল, যদি মারণ একই রকম থাকে তাহলে ওই কাপুরুষের সংসার করার কোনো প্রয়োজন নেই। নিশাত কিচ্ছু বলেনি, শুধু শুনে গেছে। একটা ডিভোর্সি মেয়েকে এই সমাজ কী চোখে দেখে তা নিশাত ভালো করে জানে। তাই তাদের কথায় সায় জানাতে পারেনি সে। আল্লাহ চাইলে মারণ একদিন ভালো হবে, এটা তার দৃঢ় বিশ্বাস। ওই পুরুষটা আর যাই হোক তাকে কখনো আঘাত করেনি। তার ছেলের যত্ন করে আগলে রাখে, শুধু কাজই করতে আগ্রহী নয়, তার কাজের প্রতি প্রচুর অনীহা। এই অনীহার কারণ নিশাত জানে না কেন তার এই অনাগ্রহ। কাজের প্রতি এত বিতৃষ্ণা কেন এই পুরুষের? নিশাত উঠে অজু করে আসরের নামাজ পড়ে নিল। পাশের রুমে গিয়ে দেখলো ছেলের বাপ কেউই বাসায় নেই। নিশাতের কপাল কুঁচকে গেল, কোথায় গেছে এই সময়ে?
একটু পরে দরজা খুলে মারওয়ান ঘরে ঢুকলো। বাচ্চার হাতে চিপস চকলেট। নাহওয়ান মাকে দেখে হাতে চিপস চকলেট দেখিয়ে মাথা নাড়িয়ে বলল, মজা মজা। খান মজা। মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে দিতে বাচ্চাটা সবকিছু নিয়ে অন্য রুমে চলে গেল দৌড়ে। নিশাত মারওয়ানের দিকে একটু ভাঁজ করে চাইল। মারওয়ান নিশাতের চাহনি দেখে বলল, কি? আপনাকে অস্বাভাবিক লাগছে আজকে। কই, আমি ঠিক আছে। চোখে সমস্যা তোমার? আমার চোখ তো মিথ্যে বলে না। আমার দৃঢ় সন্দেহ আপনার মনে কিছু একটা চলছে, সেটা অবশ্যই জটিল কিছু। মারওয়ান কিছুটা চমকালো, পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার ভুল ধারণা এটা। ঠিক ধারণা। মারওয়ান রেগে তাকিয়ে বলল, আজ এর কথা বলবি না। রাগ উঠাস কেন সবসময়? যতই ভালো বিহেভ করতে চাই ততই ম্যাচেট গরম করে দিস। নিশাত মারওয়ানের এই কথায় চলল বলে মনে হয় না। হাতে জিনিসটা মারওয়ানের সামনে ধরে বলল, আপনার কাছে এসব কি করে? মারওয়ান জিনিসটা দেখে ঘেমে উঠলো, কাপাক কণ্ঠে বলল, এটা কোথায় পেয়েছ? আপনাকে আমার যথেষ্ট সন্দেহ হয়। এর আগেও আমি রুমে অস্বাভাবিক অনেক কিছুই দেখেছি। ওসব আমার বাসার থাকার প্রশ্নই আসে না। আপনি কি করেছেন লুকিয়ে লুকিয়ে, সত্যি করে বলুন। মারওয়ান কিছু বলল না, শান্ত কণ্ঠে বলল, একটা ছেলের জন্য এনেছে। ওর পিস্তল ভালো লাগে বলেছিল, তাই আজকে একজন আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে এনেছে। এত রিয়েক্ট করার কি আছে? এটা নাটক সিনেমা না যে আমি বিরাট কিছু বের হব। আমি অকর্মাই থাকবো। তবে তোমার যদি আমাকে নিয়ে উচ্চ বিলাসে জল্পনা কল্পনা করার থাকে তাহলে যে কোনো কিছু ভাবতে পারো। আই ডোন্ট কেয়ার। বলেই নিশাতের পাশ কেটে চলে গেল। নিশাতের বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু অবিশ্বাস করতেও ইচ্ছে হলো না। নিশাত তো ঘরেই থাকে স্কুল বাদে। কই, মারওয়ানকে তো তেমন অস্বাভাবিক লাগেনি কখনো। সারাক্ষণ রুমেই বসে সিগারেট টানে, তবে রাতে বাইরে বেরোয় কয়েক ঘন্টার জন্য। এটুকু সময়ের মধ্যে কি বা কিছু করা সম্ভব? নিশাত জানে পার্ট টাইম যে জব করতো ওটা ছেড়ে দিয়েছে, কিন্তু ওটা ছেড়ে আবার কোনো কাজ ধরেছে কিনা সেটাই নিশাত জানে না। নিশাতকে কিছুই বলেনি। কই, ঘরের কোনো সদাপাতির খরচ, বাসা ভাড়া কিছুই তো দেয় না। সিগারেট, ছেলের চিপস, চকলেটের খরচ আর বাসা ভাড়া তো শ্বশুর আব্বাই দেন। কাজ যদি করতো তাহলে নিশ্চয়ই এসবের খরচ আব্বার কাছ থেকে নিত না। ধুর, উল্টাপাল্টা বেশি ভেবে ফেলেছে সে। হয়তোবা ছেলের জন্য এটা এনেছে, তাই বেশি কিছু আর না ভেবে এটা টেবিলের উপর ভাঁজ করে রেখে দিল। এইসব নিয়ে ভাবার সময় তার নেই। আজ একটা চিন্তা ভাবনা তার যত সব। সকাল সকাল মাহবুব আলমের বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছেন চেয়ারম্যান ইমতিয়াজ ভুঁইয়া। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় নিল না। মাহবুব আলম কথা বলতে ভুলে গেছেন প্রায়। সে উঠোনের মাঝখানে চেয়ারে বসে ইমতিয়াজ ভুঁইয়ার দিকে থতমত ভঙ্গিতে তাকিয়ে আছেন। মাহাদি মাহফুজ একপাশে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাইমুনা বেগম ঘরের পর্দার ফাঁক দিয়ে সব কিছু দেখছেন। মানহা শক্ত হয়ে বসে আছে। মাহবুব আলমের সাথে ইমতিয়াজ ভুঁইয়ার কি কথা হলো জানা নেই, তবে মাহবুব আলম বিয়েতে মত দিয়েছেন, এটা সকলের জানা। মাহাদি মাহফুজ বোনের বিয়ে দিতে সম্মত ছিল না। বাবা রাজি হয়ে যাওয়ায় অনেক খেপে গেছে তারা। বড় ভাইয়ের নম্বরে বারংবার চেষ্টা করেও কল ঢোকেনি। ফোন দিলেই বলছে, আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দ্য নাম্বার ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই অ্যাগেন। রাগে মাহাদি কথা বলতে ভুলে গেল। মাহবুব আলম মেয়ের রুমে গিয়ে আস্তে করে বলল, বাবা, তোমার খারাপ চাইবো না মামনি। বাবাকে বিশ্বাস আছে? মানহা বাবার দিকে ছলছল নেচড়ে তাকিয়ে রইল। বাবার চোখের দিকে তাকিয়ে মানহা চুপ মেরে গেল। মাহবুব আলম মেয়ের মাথা বুকে টেনে বলেন, বাবা, তোমাকে অনেক ভালোবাসি। এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। তুমি কি বিয়েতে মত দেবে? মানা বাবার কোলে আদুরে বিড়াল ছানার মতো পড়ে রইল, কিচ্ছু বলল না। তার চোখ থেকে বর্ষণ হচ্ছে। বাবার মুখের উপর আজ পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু এবার চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, বাবা, আমি বিয়ে করব না। মাহবুব আলম মেয়ের মনের কথা বুঝলেন যেন। মেয়েকে নিজের বুক থেকে তুলে চোখ মুছে দিয়ে বললেন, বাবাকে বিশ্বাস করলে বিয়েতে মত দিও, আর যদি বিশ্বাস না করো তাহলে মত না দিলেও সমস্যা নেই, আমি তাদেরকে না করে দিব। মানহা দ্বিধাদ্বন্দ্বে আবার বাবার মুখের দিকে চাইল।
বাবাকে অবিশ্বাস সে কোনো কালই করে না, কিন্তু এবার সে দোটানায় ভুগছে। বেশ অনেকক্ষণ পর মেয়ের ঘর থেকে বের হলেন মাহবুব আলম। মাহাদি মাহফুজ বাবার দিকে চেয়ে আছে। মাহবুব আলম ধীর পায়ে হেঁটে উঠানে বসা। ইমতিয়াজ ভুইয়ার উদ্দেশ্যে বললেন, মেয়ে বিয়েতে রাজি। ইমতিয়াজ ভুইয়া মুখ উজ্জ্বল, ইহাবের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মাহাদি বাবাকে পাশে টেনে চাপা স্বরে বলল, কিসব বলছেন আব্বা? আপনার মাথা ঠিক আছে? ইঞ্জিনিয়ার পাত্রের কাছে বিয়ে দিলেন না মেয়েকে, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন না বলে, অথচ আজ বিয়ের মত দিচ্ছেন কেন? মাহবুব আলম শান্ত কণ্ঠে বললেন, কারণ এর থেকে যোগ্য পাত্র আমার মানহার জন্য একটিও নেই। মাহাদি ভীষণ অবাক হলো। সে বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলছেন আব্বা? আপনি কি পুরোনো দিনের কথা ভুলে গেছেন? ওই পরিবারের সাথে দ্বন্দ্বের কথা ভুলে গেছেন? এতকাল মানহার জন্য যেমন আল্লাহ ভীরু পাত্রের সন্ধান আপনি করেছেন, ইহাব ভুইয়া কি সেরকম ছেলে? আপনি কি তাদের টাকা পয়সা থেকে মানহাকে কুরবানি করছেন আব্বা? মাহবুব আলম ছেলেকে থমকে উঠে বললেন, মাহাদি মুখে লাগাম টানো। আমি যা জানি বা আমার অভিজ্ঞতার 1% এখন পর্যন্ত অর্জন করতে পারোনি তোমরা, তাই হয়তো ফালতু কথা বলে আমাকে রাগিয়ে দিবে না। মাহাদি এই প্রথম বাবার সাথে এত অবাধ্য হয়ে কথা বলছে। তারপরই বলল, দুঃখিত। বলে অন্য পাশে সরে গেল। মাহবুব আলম ধীরে ধীরে পায়ে হেঁটে ফাঁকা চেয়ারে বসলেন। তারপর বললেন, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন তাহলে। ইমতিয়াজ ভুইয়া গলা খাকারি দিয়ে বললেন, জি, আজকেই আকদটা সেরে ফেলতে চাই। কিন্তু আমার বড় ছেলের অনুপস্থিতিতে বিয়েটা দেই কিভাবে? বিয়েটা 2-1 দিন পরে হলে ভালো হয় না? ইহাব চট করে বলল, এখন তো শুধু কাবিন করে রাখবো, উঠিয়ে তো নেব না। যেদিন উঠিয়ে নেব সেদিন না হয় আপনাদের বড় ছেলেকে ইনফর্ম করবেন। ইয়াবের কথাটা কিছুটা গম্ভীর শোনালো। মাহবুব আলম কিছুটা বিভ্রান্ত হলেন। মাহাদি মাহফুজ বাবার পেছনে দাঁড়িয়ে আছে। মাহফুজ কিছুটা উচ্চ স্বরেই বলল, আমাদের বড় ভাই না আসা অবধি বিয়েটা হচ্ছে না। বিয়েতে তো মত দেওয়াই হয়েছে, আপনারা বলেছেন মত শুনেই তো চলে যাবেন, কিন্তু এখন আবার আকাশ সেরে ফেলতে চাওয়ার কারণ কি? কথাটা শুনে ইহাব হাতের মুঠো শক্ত করে ফেলল। ইমতিয়াজ ভুইয়া মাহফুজের দিকে চেয়ে মুচকি হাসলেন, বললেন, এত রেগে যাওয়ার কিছু নেই। তোমাদের ভাইয়াকে আজকেই ইনফর্ম করো, সে আসলে না হয় আমরা বিয়েটা সারবো। মাহফুজ কথার খেই হারালো যেন। বড় ভাইকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, ইভেন নিশাদ ভাবির ফোনও সুইচ অফ। কিভাবে যোগাযোগ করবে তাদের সাথে? মাহবুব আলম তাদের শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, আকাত সেরে ফেলুন। মাহাদি মাহফুজ উভয় চমকে গেল। ইমতিয়াজ ভুইয়া এবং ইহাব ভুইয়া ঠোঁটে রহস্যময় মুচকি হাসে। ইমতিয়াজ ভুইয়া বলল, আলহামদুলিল্লাহ। বলেই একটি মিষ্টি মুখে পড়লেন। খুবই সাদামাটা ভাবে 2 লক্ষ টাকা কাবিন ধরে ইহাব ভুইয়া এবং মানহা আফরিনের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ করে ভুইয়া পরিবারে চলে গেলেন। মাহাদি মাহফুজ বাবার সাথে একটা কথাও বলল না। ভীষণ রেগে আছে তারা। মাইমুনা বেগম মেয়ের ঘরে মেয়ের কান্না থামাচ্ছেন। মাহবুব আলম উঠানে বসে রইলেন, তার চোখে মুখে অজস্র রহস্য খেলা করছে। মারওয়ান খুব সকালে কোথায় যেন বের হয়েছে। নিশাতের ফোনটাও নষ্ট হয়ে গেছে, ফোনটা ঠিক করাতে হবে। গত পরশু স্কুলের সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হাত ফসকে ফোনটা পড়ে গিয়ে 12টা বেজে গেছে। কারোর সাথে যোগাযোগও করতে পারছে না। ফজর পরে নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়ল নিশাত। মারওয়ানকে এত সকালে তাদের বিয়ের পর আজ অবধি বের হতে দেখেনি। বেশ কিছুদিন মারওয়ান প্রচণ্ড অস্বাভাবিক আচরণ করেছে। গত কয়েকদিন মারওয়ানকে তার কাছে রহস্যময় মানবী মনে হচ্ছে। নিশাতের মন খারাপ, কিছু ভাবতে চাচ্ছে না, তবুও মনে উদয় হচ্ছে, লোকটা খারাপ কিছুর সাথে জড়িয়ে গেল না তো? এই চিন্তা তাকে ভেতর থেকে অস্থির করে তুলেছে। ইদানিং বেশিরভাগ সময় বাইরে কাটাচ্ছে। স্বভাবেও বেশ পরিবর্তন এসেছে। পায়ে কারো ছোঁয়া পেয়ে নিশাতের ভাবনার ছেদ ঘটল। নিশাত তাকে দেখলো। নাওহান ছলছল নয়নে তাকিয়ে আছে। নিশাত তা দেখি বলল, আরে আব্বা, চোখে পানি কেন? বাবা কই? হায় আল্লাহ, বাবার জন্য কাঁদছেন? বাবা তো বাইরে গেছে, এসে পড়বে কিছুক্ষণ পর। নাওহান মায়ের জামা টেনে বলল, বাবা কাছে যাবো। আচ্ছা যাবে, এখন মুখ ধুয়ে দিই চলো। বলেই ছেলেকে মুখ ধুয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। নাওহান খাবার মুখে ঢুকিয়ে না চিবিয়ে বসে আছে। নিশাত প্রথমে অতটা পাত্তা দেয়নি, কিন্তু ছেলেকে
আজকে খাবার নিয়ে ঝামেলা করতে দেখে বলল। নাওহান চোখ ছলছল করে বলল। নিশাত ছেলেকে কাছে টেনে আদর করতে করতে বলল। খাবার খাচ্ছ না কেন নাহওয়ান? বাবা নয়, বাবা কখন আসবে? বাবা এসে পড়বে, আপনি খেলেই চলে আসবে। শান্ত বাচ্চার মতো খাবার খেয়ে নিন। নাওয়ান অল্প খেয়ে আর খেলো না। নিশাত হিমশিম খেলেও বাচ্চাটাকে খাওয়াতে। এতদিন মারওয়ান খাওয়াতো, দেখাশোনা করতো। আজকে সে না থাকায় তার অভাব বোধ করছে নিশাত। লোকটা কাছে থাকলে আর যাই হোক, বাচ্চাটার দেখভাল নিয়ে নিশাতের টেনশন করতে হয়নি। বাচ্চাটাও বাবার নেওয়া বাবাকে দেখেনি দেখে খাবারের প্রতি অনীহা দেখাচ্ছে। চঞ্চলতা উচ্ছলতা নেই, কেমন যেন ম্লান ও মনমরা ভাব নিয়ে বসে আছে মায়ের কাছে। নিশাতের স্কুলেও যেতে হবে একটু পরে। লোকটা না আসলে বাচ্চাটার দেখভাল করবে কে? নিশাত ঘড়ির দিকে চাইলো, এখনও আসছে না কেন? চিন্তায় অস্থির অস্থির লাগছে তার। ফোনটাও নষ্ট, যে কল দিয়ে জানবে কোথায় আছে। দরজার টোকার আওয়াজে নিশাতের ধ্যান ভঙ্গ হলো। ছেলেকে কোলে নিয়ে দরজার এপাশ থেকে বলল। কে? আমি। নাওয়ান বাবার গলার আওয়াজ পেয়েই মায়ের কোলে বসে লাফিয়ে উঠল। নিশাতের দরজা খুলে দিতে দেরি, কিন্তু নাওয়ানের বাবার বুকে উপর ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। বাবার গলা জাপটে ধরে। বাবা, বাবা। বলেই কাঁদতে লাগলো। মারওয়ান অবাক হয়ে ছেলেকে কোলে চেপে ধরল। আচমকা ছেলেকে এভাবে কোলে আসতে দেখে অবাক হয়েছে সে। নিশাতের দিকে তাকিয়ে দেখলো নিশাত তার দিকে কেমন যেন চোখে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল। ছেলেকে কাঁদিয়েছিস কেন? আমি কাঁদাইনি, আপনাকে না দেখে কেঁদেছে। কিছু খায়নি ঠিক করে। এখন ছেলেকে সামলান, আমি স্কুলে গেলাম। বলে নিশাত রেডি হতে চলে গেল। মারওয়ান ছেলেকে কোল থেকে উঠিয়ে বলল। ও, তুই কাঁদিস কেন? একদম চটকে ভর্তা করে খেয়ে ফেলবো। নাওয়ান নাক টানতে টানতে বলল। ই না, ভর্তা খাই না। তোকে খেতে কে বললো? আমি খাবো তোকে। না, হ্যাঁ। মা মাইল দিবে। তোর মাকে মার দিব, তাকে শুদ্ধ খেয়ে ফেলবো। লিলিপুট লিলিপুট লিলিপুটের ছাও কেউ বাঁচাবে না, দুইটা আমার পেটে যাবে। নিশাত ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেঁটে আসতে আসতে বলল। ছেলেকে এসব কি শেখাচ্ছেন? একদিন নিষেধ করেছি না, বাচ্চাদের সামনে যা বলা হয় তা তারা দ্রুত আয়ত্ত করে ফেলে। কি সব ছাতার মাথা শেখান আপনি? দামড়া পুরুষ হয়েছেন, কোথায় কি বলতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে আপনাকে এখন? ওরে বাপরে লিলিপুট ম্যাডাম, ফজলে নিষেধের কাছ থেকে আমাকে এখন শিখতে হবে কোথায় কি বলতে হবে। এসব জ্ঞান আমাকে না দিয়ে স্কুলের চ্যাংড়া বলে আমাদের দিয়েন লিলিপুট ম্যাডাম। নিশাত রাগে গজগজ করতে লাগলো। মারওয়ান ছেলেকে নিয়ে রুমে চলে গেল। নিশাতও নিজের গন্তব্যে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া নিজেদের রুমে ঘুরঘুর করছেন। উর্মি ভুইয়া বই পড়ছেন। সময় পেলেই তিনি বই পড়েন। আজকে অবসরে বই নিয়ে বসেছেন, সাথে নোটবুকও আছে। বইয়ের গুরুত্বপূর্ণ কিছু লাইন আন্ডারলাইন করে নোটবুকে টুকে রাখছেন। ইমতিয়াজ ভুইয়া ঘোরাঘুরি তার নজরে পড়ছে না। সে নিজের ভাবনায় গভীরে ভাবে মগ্ন। হঠাৎ করে পাশে কারো গা ঘেঁষে বসে ভাবনা থেকে বেরিয়ে এলেন উর্মি ভুইয়া। বই থেকে মুখ তুলে পাশে চাইলেন। ছেলেকে দেখে বললেন। হোয়াট হ্যাপেন? আসলে আম্মু গুরুত্বপূর্ণ কথা ছিল। উর্মি ভুইয়া মুখ কুচকে বললেন। বলে ফেলো। ভনিতা করছো কেন? মানে ইয়ে মানে কি? আসলে আম্মু আমার বিয়ে হয়ে গেছে, দোয়া করো। কথাটা এক নিঃশ্বাসে বলে ইহা পগার পার। উর্মি ভুইয়া কথা বলতে ভুলে গেলেন। হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন ছেলের যাওয়ার পানে। ইমতিয়াজ ভুইয়া অদূরে দাঁড়িয়ে কপালে ঘাম মুছছেন। উর্মি ভুইয়া তার দিকে শান্ত দৃষ্টিতে চাইলেন। ইমতিয়াজ ভুইয়ার মনে হলো তার শরীর প্যারালাইজড হয়ে গেছে। উর্মি ভুইয়াকে কোনো কথা না বলে তার দিকে ঠান্ডা দৃষ্টি মেলে চাইতে দেখে তিনি কি বলবেন কথা খুঁজে পেলেন না। উর্মি ভুইয়া কোনো কথা না বলে আবারও বইয়ে মনোযোগ দিলেন। ইমতিয়াজ ভুইয়ার ভয় যেন আরোই বেড়ে গেল। চিল্লাচিল্লি করে যদি রাগটা মেটাতো তাহলে তো একটু বুকে থেকে পাথরটা নামতো। এমন শান্ত হয়ে আছে মানে এটা ঝড় আসার পূর্বাভাস। ইমতিয়াজ ভুইয়া ধীরে ধীরে হেঁটে স্ত্রীর পাশে বসলেন। উর্মি ভুইয়া তবু কিচ্ছু বলল না। ইমতিয়াজ ভুইয়া চট করে স্ত্রীর হাত ধরে বললেন। আই এম সরি। হোয়াই? উর্মি ভুইয়া শান্ত কণ্ঠ। সেদিনের বিহেভিয়ারের জন্য এক্সট্রিমলি সরি। উর্মি ভুইয়া কিচ্ছু বলল না। স্বামীর হাতের ফাঁক থেকে নিজের হাত টেনে সরিয়ে বই বন্ধ করলেন। উঠে বারান্দা গিয়ে বসলেন। ইমতিয়াজ
ভুইয়া স্ত্রীর পিছু পিছু গেলেন। তার হঠাৎ করে যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মির পেছনে এভাবে এককালে ঘুরতেন তিনি। ভেবে কিছুটা মুচকি হাসলেন। বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছেন উর্মি ভুইয়া। পাশে স্বামীর উপস্থিতি পেয়ে বললেন, আপনার মধ্যে কখনো অহংকার এবং ক্ষমতার দাপট আছে? এটা কি আপনি বিশ্বাস করেন? ইমতিয়াজ ভুইয়া কেঁপে উঠে স্ত্রীর দিকে চাইলেন। উর্মি ভুইয়া আগের মতোই বলি, আপনি সবার সামনে দেখান যে আপনি আমাকে ভীষণ ভয় পান। আদতে কিন্তু এটা না, আপনি আমাকে সম্মানটুকু করেন না। কি বলছো উর্মি? উর্মি ভুইয়া বাইরে থেকে নজর ফিরে স্বামীর দিকে চাইলেন। তার চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। স্বামীর পাঞ্জাবির কলার দু হাতের মুঠোয় পাকিয়ে বললেন, আমাকে আপনার বোকা মনে হয়? শান্ত হও উর্মি, তোমাকে আমার মোটেও বোকা মনে হয় না, বোবা মনে হয় বোমা। আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? না, বহু বছর আগের উর্মিকে দেখছি তো, তাই আগের মতো কথা বেরিয়ে গেছে। উর্মি ভুইয়া কথাটা শুনে হাসতে হাসতে মাটিতে বসে গেলেন। বললেন, বহু বছর আগেই উর্মি কবেই মারা গেছে। আগের উর্মি এলো থেকে? ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর পাশে বসে মাথাটা বুকে টেনে ধরে বললেন, আমার উর্মি আছে, আমার উর্মি আমার উপর সাময়িক রাগ করেছে, কিন্তু আমি জানি আমার উর্মি এখনো জীবিত। উর্মি ভুইয়া বললেন, না, ওই উর্মির কোনো ঠাঁই আমি আমার জীবনে রাখিনি। এখন যে উর্মি আছে সে সম্পূর্ণ নতুন উর্মি। আগের উর্মিকে মারিয়ে যার সৃষ্টি। বলি উম্মাদের মতো হাসতে লাগলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে আরো গভীরভাবে জড়িয়ে ধরলেন। উর্মি ভুইয়া হাসতে হাসতে হাসি থামিয়ে বললেন, ছেলে মেয়েকে খুব সূক্ষ্মভাবে আমার থেকে কেড়ে নিচ্ছেন, তাই না? আজ ছেলে মাকে ছাড়াই বিয়ে করে ফেললো, অনুমতি পর্যন্ত নিল না। কালকে মেয়ে করবে। বাহ, তাদের জীবনে আমার দরকার কি? তাদের বাবাই তাদের সব, মায়ের কোনো ভ্যালু নেই। শুধু কাবিন করিয়ে রেখেছে উর্মি, তাছাড়া তুমি রেগে গেছিলে দেখে তোমার পারমিশন নেওয়ার সাহস আমাদের করা হয়নি। উর্মি ভুইয়া আবারও হেসে দিলেন। বললেন, আমার সাথে কথা বলতে সাহসও লাগে আপনাদের? কিছুক্ষণ বলে হেসে একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুমি আগের বাচ্চা উর্মি আছো, আমি ভেবেছিলাম বড় হয়ে গেছো। এই বয়সে সামান্য বিষয় নিয়ে এত অভিমান। হ্যাঁ। উর্মি ভুইয়া চোখ থই থই করছে জলে। রাতে প্রবল বর্ষণ মাথায় নিয়ে মারওয়ানের ঘরে ফিরল। রাত বাজে তখন 2:30। নিশাত খাটের উপর শক্ত হয়ে বসে আছে। মারওয়ান মাথা মুছে জামা পাল্টে নিশাতকে ভাত দিতে বলল, কিন্তু নিশাতের কেমন কোনো নড়চড় নেই। মারওয়ান বলল, সমস্যা কি? কখন থেকে ভাত চাচ্ছে, দিচ্ছিস না কেন? এগুলো কি? হাতের বস্তুগুলো মারওয়ানের দিকে ধরে বলল। মারওয়ান ভেতর ভেতর চমকে উঠল, কিন্তু উপরে স্বাভাবিক থাকলো। নিশাত উঠে দাঁড়িয়ে মারওয়ানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়ারপিস, হিডেন ক্যামেরা, ট্র্যাকার, এসব আমাদের ঘরে কি করে? মারওয়ান চুপ করে আছে। নিশাতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিছুটা উচ্চ শব্দে বলল, আমাদের ঘরে বাল্বের ভেতরে হিডেন ক্যামেরা কি করছে? আলমারির ভেতর ট্র্যাকার কি করে এলো? কি করছেন আপনি, সত্যি করে বলুন। এগুলো রেখে দাও। আজকে না জেনে আমি কিছুতেই এইসব রাখবো না। কি করে বেড়াচ্ছেন আপনি? স্ট্রেট কাট বলুন। এসব নিশ্চয়ই ঘরে হেঁটে হেঁটে আসেনি। এক বড় ভাই এসব দিয়েছেন, তিনি পুলিশে চাকরি করেন। কয়েকদিন আমার কাছে এসব রাখতে বলেছেন, উনি সময় হলে চেয়ে নেবেন। ব্যাস এইটুকুই। ভাত কি দিবি নাকি ঘুমিয়ে পড়বো? নিশাতের বিশ্বাস করতে ইচ্ছে হলো না। সে আজকে একটা নামও দেখেছে, একটা ব্যাচ ছিল, সেটা খাটের নিচের ময়লার স্তূপে। এইসব ইয়ারপিস ব্যাচ সে পেয়েছে কয়েকদিন আগে। আজকে বাল্ব নষ্ট হওয়ায় স্টোর, সেটার ঠিক সাথে সূক্ষ্ম ছোট্ট হিডেন ক্যামেরা পেয়েছে। তাই তার যথেষ্ট সন্দেহ হয়েছে। আজ ব্যাচ নাম ছিল মুহাইমিন জায়েদ। কে এই মুহাইমিন জায়েদ? পরিচয় কি তার? মারওয়ানের সেই বড় ভাইয়ের ব্যাচ কি তার ব্যাচ মারওয়ানকে দিবে কেন তিনি? এসবের সাথে মারওয়ানের কানেকশন কি? ইস, আর ভাবতে পারল না সে।
সবকিছু মাথার তালগোল পাকিয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুনশান নীরবতা বিরাজ করছে চারিপাশে। শহরের নিরিবিলি এক স্থান, পরিত্যক্ত গোডাউনের চারিদিকে বিরাট গাছগাছালি, কোনো শব্দ নেই আশেপাশে, তবুও নিঃশব্দ এক কম্পন হেঁটে আসছে অদূর থেকে। কালো কাপড়ে আবৃত দুটো ছায়ার আবির্ভাব হলো গোডাউনের সামনে। চতুর্দিকে পর্যবেক্ষণ করে ধূর্ত নজরে গোডাউনে প্রবেশ করলো তারা। প্রথম ব্যক্তিটি নিজের সাথে ব্যক্তিটিকে ইশারা করে চাপাতি হাতে একটি রুমে প্রবেশ করলো। তারপর ধীর কদমে হেঁটে দড়ি দিয়ে বাঁধা লোকটার সামনে দাঁড়ালো। হিমশীতল ও ভারী কি কঞ্চ বলে উঠল। দড়ি দিয়ে বাঁধা লোকটি ছটফটে উঠল। তার সামনে মানুষ নয়, স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে। কালো কাপড় দিয়ে মোড়ানো মুখটা, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। ব্যক্তিটির হাতে চাপাতি। আস্তে আস্তে হেঁটে লোকটার সামনে বসলো, তারপর শান্ত কঞ্চে বলল, খুব মজা ছিল তাই না? লোকটা অনবরত মাথা নাড়াচ্ছে। কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি চাপাতি লোকটির গ্রীবাদেশে ঠেকিয়ে বলল, কথা বলছিস না কেন? মাথা ঠিক থাকে না মেয়ে মানুষ দেখলে? আমারে মাফ করুন স্যার, আমার হুঁশ ছিল না। কাপড়ে আবৃত ব্যক্তিটি চাপাতি লোকটির গ্রীবাদেশে ঠেকিয়ে বলল, হুঁশ ছিল না? আজকের পর থেকে হুঁশ আসবে। প্রন ইন হেল ইউ বাস্টার্ড স্ন্যাপলন। বলেই এক কোপ বসালো পুরুষাঙ্গে। লোকটা ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। সামনের ব্যক্তিটির এতে সামান্যতম মায়া কাজ করলো না। তারপরও তিনবারই একই জায়গায় লোকটি একসময় স্থির হয়ে গেল। চাপাতি চালানো ব্যক্তিটি লাশের পাশে বসে বলল, আল্লাহর কসম, মায়ের জাতির দিকে যে কুলাঙ্গার হাত বাড়াবে তাদের শাস্তি শুধুমাত্র যন্ত্রণাদায়ক বিভৎস মৃত্যু। এবার জাহান্নামে গিয়ে আজন্ম শাস্তি ভোগ কর। বলে ব্যক্তিটি পেছনে ব্যক্তির দিকে চাইল। চোখাচোখি হয়ে গেল দুজনের। তারপর কোড ল্যাঙ্গুয়েজে পরস্পরের কথা বিনিময় দুজনে মুচকে হাসলো। পরদিন খবরের পাতা দুটো নিউজ প্রকাশ পেল। সারা দেশে খবরটি তোলপাড় হয়ে গেল। খবরটিতে কেউ কেউ খুশি হলেও আতঙ্কিত হয়েছে কিছু কিছু মানুষ। কারো কারো ধারণা খারাপদের দমন করতে মহান ব্যক্তির আগমন ঘটেছে শহরে, আবার কারো ধারণা শহরে মারাত্মক খুনির আগমন ঘটেছে। সময় বলে দিবে কারা এই মর্মান্তিক খুনির পেছনে দায়ী, কি তাদের উদ্দেশ্য আর কি বা তাদের লক্ষ্য। প্রকৃতি আজ তাণ্ডবলীলা চালিয়েছে। ভীষণ ঝড় হয়েছে বিকেলে। চারপাশে প্রকৃতি গুমট। দুটো লোক আজ তিমিরে আচ্ছাদিত। নিশাত ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে। একটু আগের শ্রবণকৃত ঘটনা তাকে নিশ্চল করে দিয়েছে। কারের পাশে বলতার মতো খালি একটা কথাই বেজে চলেছে, মানহার বিয়ে হয়ে গেছে। একটু আগে নিশাত তার শ্বশুর মাহবুব আলমকে কল দিয়েছিল। ফোনটা ঠিক করে এনেছে দুপুরে। 3 দিন ধরে আত্মীয় স্বজনের সাথে সংযোগ বিচ্ছিন্ন প্রায়। তাই সাংসারিক সকল কাজ গুছিয়ে রাতের এই নিরিবিলি সময়টা শ্বশুর আব্বাকে ফোন দেয় সে। কুশলাতি জিজ্ঞেস করে, ভালো মন্দ কথা বলে। তারপর মাহবুব আলম বোমা ফাটানোর সংবাদে বাকরুদ্ধ হয়ে গেছে সে। শোনো নিশাত মা, তোমাদের তো ফোন দিয়ে পাইনি কয়েকদিন। খবরটা শুনে হয়তো বা অনেক কষ্ট পাবে, আমরা সিদ্ধান্তে রুষ্ট হবে, তবুও কিছু করার ছিল না। তোমাদের সাথে অসংখ্যবার যোগাযোগ করতে চেয়েছি কিন্তু সক্ষম হয়নি। নিশাত অল্প হেসে বলেছিল, কষ্ট পাবো কেন বাবা, আপনার উপর আমার অগাধ বিশ্বাস আছে, আপনি বলুন। মাহবুব আলম একটু ইতস্তত করে এক নাগারে বললেন, মানহার বিয়ে হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সাথে। দেখতে এসে আঘাত করিয়ে গেছে। খবরটা মানকেও জানিয়ে দিও, ওকে তো ফোন করলেই পাই না। তোমরা কি বাড়িতে আসবে? নিশাতের মুখের হাসি মিলিয়ে গেল। এই সংবাদ শুনবে কল্পনাও করেনি। মানহার বিয়ে হয়ে গেছে শোনার পর আর কোনো সংবাদ তার মস্তিষ্কে পৌঁছাতে পারেনি। মারওয়ানকে এই খবরটা কিভাবে দেবে সে? তার তো এখনই হাত পা অনবরত কাঁপছে। কি ঘটবে সামনে? মারওয়ান শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে। নাওহান বাবার কোলে বসে আছে। ছেলেকে এক লোকমা খাইয়ে নিজেও লোকমা মুখে পুরল মারওয়ান। নিশাত অনবরত ঘামছে। লোকটা এখন যেমন শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে, একটু পর এত শান্ত থাকবে কি? আজকে ঘরে সুনামি না বয়ে গেলেই হয়। নাওহান আলু হাতে নিয়ে খাচ্ছে। নিজে একটু খেয়ে বাবার দিকে বাড়িয়ে দিল। মারওয়ান নাওহানের ছোট ছোট আঙুল কামড় দিয়ে আলু খেলো। নাওহান বাবাকে নিজের আঙুল খেতে দেখে বলল,
বেটা বেটা আঙ্গুল খাও কেন? আলু খাও? না, তোকে খাবো। আমার আলু তেমন পছন্দ না। তোর আঙুলগুলো জবরদস্ত। জবরদস্ত? নাওয়ান নিজের আঙুল উঁচিয়ে বলল। মারওয়ান হো হো করে হেসে দিল। নিশাতের দিকে চেয়ে বলল, এসব কথা কিভাবে বলে আমার ছাও? বলে আবার হাসলো। নিশাত হালকা হাসার চেষ্টা করলো। আজকে বাপ বেটার খুনসুটিতে তার হাসি আসছে না, ঘেমে উঠছে একটু পর পর। মারওয়ানের এদিকে খেয়াল নেই, সে ছেলের সাথে খুনসুটিতে মত্ত। নাওয়ান গেঞ্জিতে ঝোল ভরিয়ে ফেলেছে। এটা দেখে মারওয়ান বলল, ঝোল মাখিয়ে ফেলে দেখে মার দিব। নাওয়ান গোল গোল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, না। তাহলে শান্ত বাচ্চার মতো ভাত খা। কাই বলেই ফিচ করে হেসে দিল সে। একটা আলুর টুকরোতে কামড় দিয়ে আবারও আয়াস করে খেতে লাগলো। ভাত খাচ্ছে কম, আলু খাচ্ছে বেশি। বাচ্চাটার আলু অনেক পছন্দের। মারওয়ান নিশাতকে ভাত হাতে বসে থাকতে দেখে ফিউ কুচকালো, জিজ্ঞেস করলো, কি হলো? নিশাতের মস্তিষ্কে কথাটা পৌঁছলো না। সে এক মনে ভাতের দিকে তাকিয়ে আছে। মারওয়ান আবারও জিজ্ঞেস করলো, ভাত খাচ্ছ না কেন? নিশাতের ভাবনা সত্যি ঘটলো। সে মারনের দিকে চাইলো। মারন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে নিশাত ঘাড় নাড়িয়ে বলল, না, খাচ্ছি তো। মারন আর কিচ্ছু বলল না। ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে উঠলো। নিশাত খাবার খেয়ে অনেকক্ষণ পর রুমে গেল। দেখলো মারওয়ান ছেলেকে বুকের উপর নিয়ে ঘুম পাড়াচ্ছে। বাচ্চাটা বাবাকে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। ছেলে যখন গভীর ঘুমে মগ্ন, সে সময় নিশাত মারওয়ানের উদ্দেশ্যে আস্তে করে বলল, আপনার সাথে একটু কথা ছিল। মারওয়ান চোখের পাতা খুলে তাকালো, বলল, এত রাতে কিসের কথা? ঘুমাও। নিশাত ইতস্তত করতে করতে বলল, কথাটা গুরুত্বপূর্ণ। মারওয়ান বীরত্ব সূচক শব্দ করলো। ছেলেকে বুক থেকে সাবধানে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। ফুলো ফুলো ঠোঁটের গোড়ায় চুমুখে উঠে দুই পাশে কোলবালিশ দিয়ে বর্ডার করে দিল। তারপর বসে বলল, কি বলবো বলো, শুনি তোমার গুরুত্বপূর্ণ কথা। নিশাত ঢোক গিলতে লাগলো। তার মুখ দিয়ে কথা বেরোতে চাচ্ছে না। মিনমিন করে বলল, অন্য রুমে চলুন। মারওয়ান এবার সাংঘাতিক বিরক্ত হলো। আশ্চর্য, একটা কথা বলতে ও এখন অন্য রুমে যেতে হবে কেন? তার মাথায় হঠাৎ কিছু খেলে গেল। তাই নিশাতের দিকে তাকিয়েই বলল, তুমি কি আমার সাথে সময় কাটাতে যাচ্ছ নাকি? নিশাত চোখ মুখ গম্ভীর করে মারওয়ানের দিকে চাইলো, বলল, আজ এরা ফালতু কথা বলবেন না, কথাটা ইম্পর্টেন্ট, তাই অন্য রুমে যেতে বলেছি। আপনি অন্য মিনিং বের করছেন কেন? আপনার সাথে সময় কাটাতে চাইবো কোন দুঃখে আমি? আপনি যাবেন কি যাবেন না? মারওয়ান আড়মোড়া ভেঙে বলল, চলো যাই। যদি গুরুত্বপূর্ণ কথার সাথে কিছু কিছু আদর আপ্যায়ন পাই, মন্দ হয় না। নিশাত আবারও শক্ত চোখে চাইলো। মারওয়ান কুটিল হেসে অন্য রুমে যেতে লাগলো। পেছন পেছন নিশাত চলল। ছেলেকে আরেকবার দেখে পাশের রুমে গেল। মারওয়ান শীষ বাজিয়ে বিছানায় বসলো। নিশাত পাশে বসে বলল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দয়া করে এই রাতে বেলা রিয়াক্ট করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, ওয়াদা করুন। মারওয়ান ফ্রিকুটি করে বলল, কেমন কথা যে ওয়াদা করতে হবে? আপনি করুন, তারপর বলছি। মারওয়ান নিতান্তই দায়সারা ভাবে ওয়াদা করলো। তারপর পা দুটো নাড়াতে লাগলো। নিশাত গলা খাকারি দিয়ে ধীরে ধীরে বলল, আজকে বাবাকে ফোন করেছিলাম। মারওয়ান ঠ্যাং নাড়াতে নাড়াতে বলল, তো? আরে শুনুন আগে, কথা বাড়তি বলবেন না একদম। মারওয়ান কিচ্ছু বলল না। নিশাত এক নিঃশ্বাসে বলল, বাবা বলেছেন মানহার বিয়ে হয়ে গেছে। মারওয়ান আগের মতো ঠ্যাং নাড়িয়ে যাচ্ছে। নিশাত অবাক হলো, কোনো প্রতিক্রিয়া নেই কেন? নিশাত বলল, আপনি আমার কথা শুনেছেন? হ্যাঁ শুনলাম। কি শুনলেন? তোমার বাবা ফোন দিয়ে বলেছেন তোমার বোনের বিয়ে হয়ে গেছে, সেটাই শুনলাম। নিশাত ভারী আশ্চর্য হলো। এই লোক নিজের বোনের নামও কি ভুলে গেছে? এ কেমন ভাই? রাগ নিয়ে বলল, মানহা আমার বোন কবে থেকে হলো? আর আমার বাবাকে আমি বাবা কবে ডাকলাম? তাকে আমি আব্বু ডাকি। বিড়ি টানতে টানতে কি জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছেন? মারওয়ানের পা নাড়ানো বন্ধ হয়ে গেল এক নিমিষের মধ্যেই। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে ঠ্যাং নাড়িয়ে নাড়িয়ে কথা শুনছিল, তাই অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন মস্তিষ্কে সিগন্যাল দিল কোথাও ভুল হচ্ছে, তখনই টনক নড়ল তার। মানহা তো তার বোন। সে চোখ উঁচিয়ে এমনভাবে চাইল, নিশাতের বুকের কাঁপুনি ধরে গেল। মারওয়ান বলল, কার বিয়ে হয়েছে? নিশাত ঢোক গিলে বলল, মানহার। মারওয়ান কি রিয়েক্ট করবে সেটাই ভুলে গিয়েছে। রোবটের মতো বলল, কবে হয়েছে? 3 দিন আগে। মারওয়ান এত পরিমাণে বিস্মিত হলো যে কথা মুখ দিয়ে বেরোলো না।
থম মেরে বসে এলো, খানিক্ষণ পর বলল, কার সাথে হয়েছে? মানে? বিয়েটা কার সাথে হয়েছে? বরফ শীতল কণ্ঠের প্রত্যুত্তর। নিশাত বিমূঢ় কণ্ঠে বলল, মানে কি যেন নাম আপনাদের চেয়ারম্যানের ছেলের, তার সাথে। বরফ শীতল কণ্ঠের প্রত্যুত্তর। নিশাত বিমূঢ় কণ্ঠে বলল, মারওয়ান পাথরের মতন জমি শক্ত হয়ে আছে, না নড়ছে আর না কিছু বলছে। নিশাতের ভয় লাগছে, যেন ঝড় আসার আগে প্রকৃতির শান্ত নিস্তব্ধ রূপ। মারওয়ান বেশ অনেকক্ষণ বসে থেকে আস্তে করে উঠে চলে গেল। নিশাত অবাক হলো মারওয়ানের কোনো প্রতিক্রিয়া না দেখানোতে। সে পিছু পিছু গিয়ে দেখলো মারওয়ান কপালে হাত দিয়ে শুয়ে পড়েছে। ছেলেকেও আজ ধরেনি। নিশাত বুঝলো লোকটা অনেক কষ্ট পেয়েছে, তাই আর খাটালো না। তাকে একা ছেড়ে ছেলেকে জড়িয়ে ঘুমের দেশেই পাড়ি জমালো। সকাল সকাল বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে মারওয়ান, নিশাত ও তাদের ছানা। প্রায় 4 বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছে তারা। নিশাতের চোখে মুখে খুশির ঝিলিক। নাওয়ান মায়ের কোলে বসে পা দোলাচ্ছে। নাওয়ান এই প্রথম দাদা বাড়ি নানা বাড়ি দেখবে। বাসের 2টো সিট কাটা হয়েছে। নিশাত জানালার ধারে ছেলেকে নিয়ে বসা, আর পাশে মারওয়ান গম্ভীর বদনে কপালে হাত ঠেকে বসে আছে। বোঝা যাচ্ছে অনেক চিন্তিত সে। কালকে সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি লোকটা। রাত 3টের সময় তাকে ডেকে বলেছে জামা কাপড় গুছিয়ে নিতে, সকালের বাসে নাকি গ্রামে যাবে। নিশাতের চোখে মুখে ঘুমের রেশ তখনও কাটেনি, তাই মারওয়ানের কথা তার কানে ঠিক করে ঢোকেও নি। পরে মারওয়ানের ধমকে ঘুম ছেড়ে জামা কাপড় গোছাতে লেগে গিয়েছিল সে। সব কিছু গুছিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছিল। নামাজ পড়ে ছেলেকে উঠিয়ে রেডি করিয়ে খালি পেটে বেরিয়ে পড়তে হয়েছিল। পরে বাস কাউন্টারে পাউরুটি আর কলা খেয়েছে তারা। নিশাত স্কুলে ফোন করে 1 সপ্তাহ ছুটি চেয়ে নিয়েছে। বাস চলছে। নিশাতের মাথা ভার ভার হয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মারওয়ানকে বলল, শুনুন, আমার বমি আসছে, একটা পলিথিনের ব্যবস্থা করে দিন, আর ছেলেকে ধরুন। মারওয়ান ছটপট বাসের সামনে থেকে পলিথিন নিয়ে এসে নিশাতকে দিল। ছেলেকে কোলে নিয়ে নিশাতের মাথা চেপে ধরল। নিশাত বমি করে হেলান দিয়ে মাথা ফেলে বসল। মারওয়ান আস্তে করে জিজ্ঞেস করল, টক জাতীয় কিছু খাবে? না, এখন কিছু খাবো না, ভালো লাগছে না, ঘুমাবো একটু। আচ্ছা, ঘুমাও। বলে নিশাতের মাথা টেনে তার ঘাড়ে এনে রাখলো। নাওয়ান মাকে ঘুমাতে দেখে বাবার দিকে চাইলো। মারওয়ান ওর চাহনি দেখে বলল, তুই ঘুমাবে লিলিপুটের ছাও? তুই ঘুমাবে লিলিপুটের ছাও? তাহলে ঘুমা, ডিস্টার্ব করবি না, খবরদার, নাহলে আছাড় দিয়ে বেঁচে বের করে ফেলবো। মাথা বহুত গরম আছে, ঘুমা। নাওয়ান বাবার দিকে তাকিয়ে বলল, বিচি বের করে ফেলবে? হ্যাঁ। বিচি নাই? আছে। কোথায়? বললাম না আছে, পটলা বাচ্চা। এত কথা বলিস কেন? আচ্ছা, ঘুমাই। বলেই বাবার বুকের উপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মারওয়ান স্ত্রী সন্তানকে আগলে রেখে পুরোটা জার্নিতে সামনে তাকিয়ে রইল। মাহবুব আলম টিউবওয়েলে চেপে গোসল করছিলেন। মানহা কোথা থেকে দৌড়ে এসে বাবাকে সরিয়ে কোনো কথা না বলে কল চাপতে লাগলো। মাহবুব আলম মেয়ের মুখের দিকে তাকিয়েই বললেন, বাবার উপর রেগে আছো মামুনি? মানহা কল চাপতে চাপতে বলল, না। মাহবুব আলম হাত পা ডলতে ডলতে বললেন, তোমার মা 2 ভাই রেগে ফায়ার হয়ে আছে, আমার সাথে কোনো কথা বলছে না। এখন তোমার বড় ভাইয়ের আপডেট জানতে পারলে 16 কলা পূর্ণ হবে। মানা কিছু বলল না। বালতি পানিতে ভরে বাবার পিঠ সাবান দিয়ে জ্বলে বলল, আব্বু, আপনি ওই কথাটা না বললে আমি জিন্দেগিতেও এই বিয়েতে রাজি হতাম না। লোকটাকে আমার কেন যেন পছন্দ না, কথাবার্তাও ভালো লাগে না। বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ওই লোক যেন ত্রিসীমানায় না আসে। মাহবুব আলম হেসে দিলেন মেয়ের কথায়। মাহাদি মাহফুজ তাদের বাপ বেটির হাসি মজা চরম বিরক্ত হলো। 2 বাপ মেয়ে ভেতরে ভিতরে কি পাকাচ্ছে কে জানে। এরই মধ্যে বাড়ির গেটে জোরেই বাড়ি পড়লো। মাহাদি মাহফুজের টনক নড়ল। মাহফুজ মুখ বিকৃত করে বলল, ওই চেয়ারম্যানের পোলা আসছে মনে হয়। মন চায় টানা পিটাইয়া বাড়ির নাম ঠিকানা ভুলাইয়া দিই, দেখলেই রাগ ওঠে। মাথা ঠান্ডা করো, ওর মতিগতি বুঝে কঠিন একটা বাটনা বাটতে হবে। বহুত চালাক ভাবে নিজেরা, বুদ্ধি খাটিয়ে ওর এই বিয়ের পিছনের মতলব বের করতে হবে। যা, গেট খুলে দিয়ে আয়, ওর জামাই আদর খাওয়াচ্ছি। মাহফুজ মাথা নাড়িয়ে হেলে দুলে গেট খুলে দিল। খুলেই ঝটকা খেলো যেন। সামনে মারওয়ান দাঁড়িয়ে। মাহফুজ অবাক স্বরে বলল, বড় ভাইয়া, এমন রিয়েকশন দিয়েছিস কেন?
সামনে থেকে সর, তোর ভাবি পিছনে দাঁড়িয়ে আছে, তোদের দেখলে অস্বস্তি বোধ করবে। মাহফুজ যন্ত্রের মতো সরে গিয়ে জায়গায় করে দিল। মারওয়ান ভেতরে ঢুকে দেখলো মাহাদি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সে ডাক দিল, মাহাদি। মাহাদি পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে ঘুরে তাকে দেখলো মারওয়ান দাঁড়িয়ে আছে। বেশ অবাক হয়েছে। মারওয়ান বলল, হা করে ক্যাবলার মতো তাকিয়েছিস কেন? দুজন ব্যাগগুলো ধর, বাচ্চাটাকে ধর। এমন ভাব করছিস মনে হচ্ছে জীবনেও আমাকে দেখিসনি। মাহাদি হুঁসে ফিরে মাকে ডেকে উঠল। মাইমুনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে নিজের বড় ছেলেকে দেখে ছুটতে ছুটতে এগিয়ে আসলেন। ছেলেকে মন ভরে আদর করে বললেন, আমার মানিক, আমার বুকের মানিক গ্রামে আসছে। ও আল্লাহ, আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে। তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া মাবুদ। বলে মারওয়ানের চোখে মুখে কপালে চুমু খেলেন তিনি। মাহাদি ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। মাহফুজ ভাইয়ের গোল থেকে নাহওয়ানকে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। বাচ্চাটা বাবার গলা শক্ত করে জড়িয়ে আছে। বেশ ভয় পাচ্ছে বাচ্চাটা। একসাথে এত মানুষ দেখে ঘাবড়ে গেছে সে। নিশাত পেছনে দাঁড়িয়ে মা ছেলের ভালোবাসা দেখছে। ইতিমধ্যে এত শোরগোলে মান্না মাহবুব আলম হাজির হয়েছেন। মান্না বড় ভাই ভাবিকে দেখে দৌড়ে গেল। ভাবির অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে ঘরে নিয়ে গেল। যাওয়ার আগে মাহবুব আলমের সাথে কুশলাদি বিনিময় করে গেছে নিশাত। মারওয়ান ছেলেকে মায়ের কোলে দিয়ে বাবার কাছে গিয়ে বলল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? এই অদম বাবা মায়ের কথা এতদিন পরে মনে পড়লো তাহলে? ভালো তো থাকবেনই। মানহার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তুমি আমার কাছ থেকে জবাব নিতে ঢাকা থেকে গ্রাম এসেছো। মারওয়ান কঠোর ভঙ্গিতে বলল, যখন সিদ্ধান্তটা আমাকে না জেনে নেওয়া হয় তখন আমি অবশ্যই আপনাকে তা জিজ্ঞেস করার অধিকার রাখি। তো অবশ্যই রাখো, তবে এসেছো যখন আস্তে ধীরে সব জানতে পারবে। তবু এই সিদ্ধান্তের জন্য যে গ্রামমুখী হয়েছে এতে আমি আনন্দিত। এবার হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। জার্নি করে এত প্রেশার মাথায় নিতে হবে না। কথাটা বলে মাহবুব আলম মাইমুনা বেগমের থেকে না থেকে কোলে নিলেন। নাওয়ান দাদাকে দেখে কোলে গেল। এতগুলো মানুষের মধ্যে দাদাকে সে ভালো করে চেনে, কারণ দাদাকে ঢাকায় প্রায় দেখেছে সে। বাকিদের সাথে এতটা তার ঘনিষ্ঠতা নেই। মাহবুব আলম নাতির সাথে কথা বলতে বলতে ঘরে চলে গেলেন। মাহাদি ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। মাহফুজ বড় ভাইকে জড়িয়ে ধরে বলল, চলো ভাইয়া, ঘরে চলো। মাইমুনা বেগমও সায় জানালেন তাতে। ছেলেকে নিয়ে ঘরে চলে গেলেন। পার্টিতে বসে ভাত খাচ্ছে মাহবুব আলমের পুরো পরিবার। আজকে তাদের পরিবার স্বয়ংসম্পূর্ণ। নিশাত একমাত্র এখানেই নেই। সেই ভেতরের ঘরে বসে ভাত খাচ্ছে। যেহেতু দেবররা গায়রে মাহারাম, সেহেতু দেবরকে সে কখনোই মুখ দেখায় না। মাহাদি মাহফুজও ভাবির সামনে যায় না। মাহফুজের কোলে নাওয়ান বসে বসে পোলাও আর মাংস খাচ্ছে। মাহফুজ গোস্ত ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাটার মুখে দিচ্ছে। বহুত কসরত করে ভাতিজাকে কোলে নিয়েছে মাহফুজ। তার কোলে আসবে না বলে কান্না করে দিয়েছিল বাচ্চাটা। তারপর রোস্টের হাড্ডির লোভ দেখিয়ে কোলে নিয়েছে সে। আজকের আইটেমের কোনো কমতি নেই। পোলাও, রোস্ট, গরুর গোস্ত ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, শাক ভাজি, শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল, রুই মাছের কালিয়া। বিরাট আয়োজন খানাপিনার আজ। নাওয়ান বাবার কোলে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। মাহফুজ বলল, আমার কাছে থাকেন আব্বা। বাবার কোলে তো সারা বছর আর সারা দিনই থাকেন, এবার একটু চাচ্চুদের কোলে থাকেন। নাওয়ান মুসরামুসরি করতে করতে বলল, না বাপ্পা। বলেই মারওয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। মারওয়ান এক হাত দিয়ে ছেলেকে নিতে গেলে মাইমুনা বেগম চট করে নাতিকে কোলে তুলে নিলেন। নাতিকে আদর করতে করতে বললেন, বাবাকে খেতে দেন দাদু ভাই, আমার মানিকটা কতদিন পর খাচ্ছে। দাদি দেখে একটু মন জুড়াই, কতদিন দেখি না আমার মানিকটাকে। আপনি দাদুর কোলে থাকেন ভাই। নাওয়ান বাবার কোলে যেতে না পেরে চিৎকার করে কান্নায় জুড়ে দিল। মারওয়ান দ্রুত উঠে এক হাতে ছেলেকে কোলে নিল। মাইমুনা বেগম বললেন, মা গো মা, বাবার পাগল দেখি আমার দাদু ভাই। মাদি তাল মিলিয়ে বলল। নাওয়ান হাত উঁচিয়ে তাদেরকে দেখিয়ে বলল, মাল দিব। বাচ্চাটার পাকা পাকা কথা শুনে মাহবুব আলমের পুরো পরিবার হেসে দিল। উঠানে তিন ভাই চেয়ারে বসে আলাপ আলোচনা করছে। মারওয়ান মাঝের চেয়ারে গম্ভীর হয়ে ছোট দুই ভাইয়ের কথা শুনছে এবং মাঝে মাঝে প্রতি উত্তর করছে। মাহাদি মানহার বিয়ের সমস্ত ঘটনা বিশদভাবে বর্ণনা করে থিতু হলো। মারওয়ান সমস্ত ঘটনা শুনে নিশ্চুপ রইল। মাহফুজ বলল, ভাইয়া, বাবার কার্যকলাপ আমার ভালো ঠেকছে না।
মানহাকে কি বলে রাজি করিয়েছে আমরা কেউই জানি না। মানহার বিয়েতে মত আছে শুনে আমি আর মেজো ভাই তো টাচকি খেয়ে তাকিয়েছিলাম। কত বাধা দিতে চাইলাম আব্বাকে, কিন্তু তিনি একটাও কথা শোনেননি। আমাদের কোনো কথার কোনো গুরুত্বই নেই যেন। একদম, ওই লোককে আমার সুবিধা লাগে না ভাইয়া। নির্ঘাত কোনো খিচড়ি পাকাচ্ছে। আর আব্বাই বা কেমন তোমার সাথে ওই চেয়ারম্যানের পুতের ঝামেলা আছে সেটা জেনেও কি করে মানহাকে ওই বিপদের মুখে ঠেলে দেয়? মারওয়ান ছোট দুই ভাইয়ের কথা শুনছে আর হাত মুষ্টিবদ্ধ করছে। বোঝা যাচ্ছে রাগ কন্ট্রোল করছে। এখন হাতের কাছে কিছু পেলে খুনুখুনি বাদিয়ে ফেলতো, এটা নিশ্চিত। মাহফুজ আচমকাই বলল, তোমাকে বাড়িতে আনার একটা চাল নয় তো আবার ভাইয়া? যে চালে দিক, সফল কোনোটাতেই হবে না। হ্যাঁ শোনো, নওয়ান বড় হচ্ছে, তুমি কি কোনো কাজ বাজ এখনো করবে না? আর মারওয়ান কথাটা শুনলো বলেই মনেই হলো না, যথাসম্ভব পাশ কাটিয়ে গেল, উঠে ঘরের ভিতর চলে গেল। মাহাদি মাহফুজ উভয়ই হতাশ হলো। এই বড় ভাইয়ের মতিগতি এখন পর্যন্ত তারা বুঝলোই না। কাজের কথা বলেই এমনভাবে ইগনোর করে যেন এইরকম কথা জীবনেও শোনেনি। মারওয়ান ঘরে ঢুকে দেখলো নিশাত নাওহানকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। মারওয়ান দরজা আটকে বিছানার দিকে অগ্রসর হলো। নিশাতের পাশে শুতে শুতে বলল, ফয়েজ ঘুমিয়ে পড়েছে? নিশাত চোখ বন্ধ করে উত্তর দিল, হ্যাঁ। মারওয়ান নিজেও পাশে শুয়ে চোখ বুঝলো। দুপুরের পর সবাই একটু এখন বিশ্রাম নেয়। গত রাতের নির্ঘুম রাত ও সারাদিনের জার্নির ফলে মারওয়ানের চোখের পাতা এক করতে না করতেই নিদ্রার অতল সাগরে তলিয়ে গেল। ইহাব নিজের রুমে বসে ল্যাপটপে কি যেন টাইপ করছে। কাগজে খচখচ করে কি সব যেন লিখে রাখছে। ইনাবা ঘরের দরজায় টোক্কা দিয়ে বলল, ভাইয়া আসবো? ইহাব দ্রুত ল্যাপটপ বন্ধ করে কাগজের উপর চাপা দিয়ে রাখলো। তারপর আসার অনুমতি দিল। ইনাবা ভাইকে দেখে হাস্যজ্জ্বল মুখে এগিয়ে গেল, বলল, কি অবস্থা ব্রো? বিয়ে নাকি করে ফেলছো? আমি অবশ্য গুজবে কান দিইনি। আমার ভাই আমাকে ছাড়া বিয়ে করতেই পারে না, কাভি নেই। ইহাব কৃত্রিম হেসে বলল, যা শুনেছিস সেটাই সত্য না বা? ইনাবা অবাক হয়ে ভাইয়ের দিকে চাইলো, বলল, সিরিয়াসলি? ইয়েস। কি এমন জরুরি কাজে বিয়েটা এত দ্রুত আর চুপি চুপি সেরে ফেলবে? আম্মু বোনকে জানানোর প্রয়োজন বোধ করলে না? দরকার ছিল। কি দরকার সেটাই জানতে চাইছি। সময় হলে জানতে পারবি। ওসব কথা বাদ দে, তোর পড়াশোনার কি খবর? আলহামদুলিল্লাহ চলছে, প্রচুর প্যারা, কুড়িয়ে উঠতে হিমশিম খেয়ে যাই। মিড টার্ম, ফাইনাল এক্সাম, ল্যাব, ভাইভা, ব্লা ব্লা। আই এম ফিড অফ ব্রো। পড়াশোনা সবার কাছে বিরক্তিকর ও তিতা, বাট এটার ফল কিন্তু মিষ্টি। সো ইউ শুড ডু ইয়োর বেস্ট। ওকে ব্রাদার। আচ্ছা ভাবিকে কবে দেখাবা? দেখবি দেখবি, সবুর কর। ইনাবা ভাইয়ের কোলে মাথা দিয়েই বলল, ভাইয়া মাথা ম্যাসেজ করে দাও। তোমার মেসেজ দুর্দান্ত, আর আমি ঘুম এসে যাই বুঝলে। আর শোনো, ঘুমিয়ে পড়লে ডোন্ট ডিস্টার্ব। আরেকটা কথা, ভাবিকে শীঘ্রই দেখতে চাই, না হলে কিন্তু আমি চলে যাব ভাবির বাড়িতে তাকে দেখতে। শত হলেও একটা মাত্র ভাবি আমার। বলেই হামি দিয়ে চোখ বুঝলো ইনাবা। ইহাব মুচকি হেসে বোনের মাথায় মালিশ করে দিতে লাগলো। এই বোনটা তার ভীষণ আদরের, একমাত্র বোন বলে কথা, আদরের তো হবেই। রাত 8টা বাজে। নিশাত চুলার পাশে বসে আছে। পাশেই মাইমুনা বেগম রাতের রান্না করছেন আর নিশাতের সাথে গল্প গুজব করছেন। মাইমুনা বেগম ইলিশ মাছে নুন হলুদ মরিচ মাখিয়ে তেলের উপর ছেড়ে দিলেন। খুন্তি দিয়ে মাছের উপর পিঠে তেল ছিটিয়ে বলছেন, আজাদ এখনো ওঠেনি নিশু? না মা, কালকে সারা রাত ঘুমায়নি, তাই আজকে ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছে। তোমার স্কুলের চাকরি কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই। শোনো মা, আজাদের একটু কাজ কাম করতে বইল। নাতিটা বড় হচ্ছে, আমাদের পুরো পরিবার শিক্ষিত, কাজ বাজে পারদর্শী। শুধু ও এরকম কেন যে হইল? তোমার প্রতি আমরা অনেক জুলুম করছি মা, আমাদের মাফ কইরো। নিশাত একটা দীর্ঘশ্বাস ফেললো। কিভাবে বলবে সে? লোকটার এই খামখেয়ালি আচরণ তারও যে বিরক্তিকর কারণ। তবুও বলল, আম্মা আপনারা একটু তাকে বলেন প্লিজ, সে আমার কথা একটাও শোনে না। এখন আপনাদের কথা যদি শুনে আর কি। মাইমুনা বেগম মাছ নামিয়ে পেঁয়াজ মশলা কষাতে লেগে গেলেন। তারপর বললেন, বলবো, এবার কথার গুরুত্ব না দিলে পিঠের ছাল তুলবো, যত বড়ই হোক। ওদের মায়ের এখনো শক্তি ক্ষয়ে পড়েনি যে মারতে পারবে না। আস্ত রাখবো না এবার। বলেই মশলা কষানোতে মনোযোগ দিলেন। নিশাত একটা নিঃশ্বাস ফেলে বসে রইল শাশুড়ির পাশে। খানিকক্ষণ পরেই বলল, আম্মা, মাহাদি বা মাহফুজকে একটা ফোন দিন,
নাওয়ানকে নিয়ে এসে কখন বেরিয়েছে, এখনো ফেরার কোনো নামগন্ধ নেই। চিন্তা হচ্ছে ভীষণ। ওর বাবা উঠে ওকে না পেলে চিৎকার চেঁচামেচি করবে। তার উপর 9টা বেজে গেছে, এখনো ফিরছে না। মাইমুনা বেগম চিল্লিয়ে মানহাকে ডেকে উঠলেন। মানহা, আমার ফোনটা দিয়ে যা, নইলে তুই তোর মেজো নয়তো সেজো ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস কর বাড়িতে আসবে কখন। নাতিটাকে নিয়ে এতক্ষণ বাইরে কি করে ওরা? মায়ের হাঁক শুনে মানহা পড়ার টেবিল থেকে উঠে মায়ের রুমে গিয়ে ফোন নিয়ে মেজো ভাইয়ের নাম্বারে ডায়াল করলো। ফোন বেজে কেটে গেল। এরকম কয়েকবার রিং বাজলো, কেউ ফোন তুলো না। সেজো ভাইকে কল দিয়েও একই রেজাল্ট পেল। মানহা রুম থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে রান্না করে এসে বলল, আম্মু ফোন তো ধরে না কোনো ভাইয়া। মাইমুনা বেগম দুপুরের পোলাও রোস্ট গরম করতে করতে বললেন, কি বলিস, ফোন ধরছে না কেন? কি জানি। নিশাতের বুকে কামড় দিয়ে উঠল। নিজের মানিকের জন্য বুকটা ভীষণ পুড়ছে। সে উঠে নিজেদের বরাদ্দকৃত ঘরে গিয়ে দেখলো মারওয়ান উঠে পড়েছে। নিশাতকে ঘরে আসতে দেখে মারওয়ান বলল, কোথায় ছিলে? আমার ছাও কই? মাহাদি মাহফুজ সেই সন্ধ্যার সময় নাহওয়ানকে নিয়ে বেরিয়েছে, এখনো ফেরেনি। ফোনটাও ধরছে না, একটু দেখুন না আপনি। মারওয়ান ফ্রিকুজকে ঘড়িতে সময় দেখলো 9টার ঘরে ঘড়ির কাঁটা। এতক্ষণ বাইরে কি করছে ওরা? সে বিছানা থেকে দ্রুত উঠে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে গায়ে শার্ট জড়াতে জড়াতে বের হতে নিলে এরই মধ্যে মাহাদি মাহফুজ গেট দিয়ে ঢুকলো। নাওয়ান মাহাদির করে হাতে চিপস, চকলেট, খেলনা। মাহফুজের হাতে কতগুলো ব্যাগ। মারওয়ান ওদের দেখেই বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলে? আর তোদের ফোন কই? বলো না ভাইয়া, বাজারে কিসের যেন দাঙ্গা লেগেছে আজ, অনেকক্ষণ চলছে। নাওয়ান সাথে ছিল, নয়তো আগেই বাসা চলে আসতাম। ওকে নিয়ে রিস্ক নেয়নি, একটা সেফ জায়গায় ছিলাম। মারওয়ান ফ্রিকুঞ্চিত করে বলল, কিসের দাঙ্গা? সেটা তো জানি না, তবে অনেক মারপিট হয়েছে শুনেছি। যেহেতু ওখানে ছিলাম না তাই সঠিক জানা নেই, তবে কালকে বাজারে গেলে খবর পাওয়া যাবে। নাওয়ান বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে তুলে নিল। নাওয়ান বাবার কোলে গিয়ে দুই চাচার দিকে হাত নাড়িয়ে বলল, টাটা। টাটা। আপনি বড্ড চালাক। এতক্ষণ কি ঠান্ডা ছিলেন? যেই বাবাকে দেখেছেন অমনি চাচাদের ভুলে গেলেন? বলি নাই। মাহফুজ ভাতিজাকে ঠেসে ধরে চুমু খেয়ে বলল, খুব ভালো ভুলেন নাই। তোরা হাত মুখ ধুয়ে নে। মারওয়ান ছেলেকে নিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, এই, তুই আমাকে একা রেখে বাইরে চলে গেলি? নাওয়ান বাবার দিকে নিষ্পাপ চাহনি দিয়ে বলল, বাবা ঘুমেছিল। যতই ঘুমে থাকি তুমি ডাকবি না আন্ডার ছাও? নাওয়ান ফিচফিচ করে হেসে ফেলল। নিশাত ছেলেকে দেখেই কোলে নিয়ে আদর করতে লাগলো। নাওয়ান মায়ের কোলে গিয়ে একদম মিশেই রইল। নিশাত আদর করতে করতে বলল, আমার বাচ্চা, আব্বা এতক্ষণ কোথায় ছিলেন মাকে ছেড়ে? একটু বাইরে ছিলাম চাচুদের সাথে। তাই? হ্যাঁ। আর থাকবেন না কেমন? মায়ের মন পড়ে তো। মন পুলে? হ্যাঁ। মারওয়ান মা ছেলের ভালোবাসায় বাগড়া দিয়ে বলল, এই চাম্পুড়া, আমার কোলে আয়। না, মায়ের কোলে থাকি। আসবি না? নাওয়ান মায়ের কোলে মুখ লুকিয়ে রেখেছে। না না। মারওয়ান হতাশ হয়ে বলল, না আসলে কি আর করার, জায়গা বলেই চলে গেল। নাওয়ান বাবার কোনো সারা শব্দ না পেয়ে মুখ তুলে দেখলো বাবা নেই। নিশাতের দিকে ছল ছল চোখে তাকিয়ে বলল, বাবা চলে গেছে। নিশাত ঠিক করেই হেসে দিয়ে বলল, হ্যাঁ আপনি তো গেলেন না, এখন চোখে পানি কেন? নাওয়ান মন খারাপ করে বলল, বাবা পূজা। নিশাত ছেলের অভিমান দেখে হেসে উঠে ফুলো ফুলো গালে চুমু খেলো। এই বাপ বেটার কাহিনী তাকে অতি মাত্রায় আনন্দ দেয়। মাহাদি মাহফুজের নিকট সবচেয়ে বিরক্তিকর মানুষ হলো চেয়ারম্যান বাড়ির সদস্যরা। সকাল সকাল তাদের দুজনের মুডের 12টা বাজাতে ইহাব ভুইয়ার আগমন ঘটে গেছে। রাগে দুই ভাইয়ের রক্তের হিমোগ্লোবিন পর্যন্ত টকবক করে ফুটছে। তাদের বড় ভাই এখনো ঘুমে, না হলে এতক্ষণে যুদ্ধ একটা বেঁধেই যেত, এতে কোনো সন্দেহ নাই। মাহাদি মাহফুজ খুব করে চাচ্ছে বড় ভাই উঠুক আর উঠোনের মাঝে বাবার সাথে বসা হাসিরত বেহায়া ইহাব ভুইয়ার চাপাচোপা নাড়িয়ে দেখ। মাহফুজ মেজো ভাইকে গুঁতো দিয়ে বলল, মেজো ভাই, বড় ভাইয়াকে হাঁক ছেড়ে ডাকবো নাকি? ইচ্ছে তো আমারও করছে, কিন্তু বাবা রেগে যাবেন। কেমন বেহায়ার বেহাইয়া ভাবো একবার। এত সকালে আমাদের বাড়িতে এসেছে জামাই আদর খেতে। আমার বয়সে বড় না হলে আজকে দেখিয়ে দিতাম আমার কেরামতি। বলেই মাহফুজ দাঁত খিটমিট করতে লাগলো। মাহাদি বল, ঠান্ডা হ, ভাইয়ের ঘুমটা খালি ভাঙতে দে, তার কপাল আজকে এমনিতেও খারাপই আছে। তাদের কথা বলার মধ্যেই মারওয়ান কলপারের দিকে গেল ঘুম ঘুম চোখে। আশেপাশের কোথাও খেয়াল নেই আপাতত।
উঠানে বসা উভয় চক্ষু তার গমনের দিকে চাইল। একজনের চোখ হাস্যোজ্জ্বল আর একজনের চোখে রহস্যময়। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের পিছে পিছে যেতে নিলে বাবার দিকে তাকে আগের স্থানে দাঁড়িয়ে পড়ল। স্বল্প সময় পর মারওয়ান মুখ ধুয়ে উঠোনের দিকে অগ্রসর হলো। উঠানের মাঝখানে বসা একজনের দিকে তাকে রক্তচক্ষু বাজের মতো হিংস্র হয়ে উঠল। ইহাব মারওয়ানের চোখের দিকে তাকে বিদ্রুপাত্মক হাসল। মারওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। ইহাব উঠে এসে মারওয়ানের সামনে দাঁড়ালো, মুখোমুখি দুটি আগ্রাসী দৃষ্টি, যেন চোখে চোখে অনেক বছরের হিসেব চুকিয়ে নিচ্ছে দুজন। আচানক ইহাব মারওয়ানের দিকে হাত এগিয়ে দিয়ে বলল, কি অবস্থা শালা? মারওয়ান ইহাবের কলার ধরে বলল, মুখ সামলে, নয়তো মুখ ভেঙে হাতে ধরে দিব। স্টুপিড কোথাকার। শালা বলিস কাকে? মাহবুব আলম দ্রুত উঠে ছেলের হাত থেকে ইহাবের কলার ছাড়িয়ে নিলেন, বলেন, এটা কেমন বেয়াদবি আজাদ? আমাদের জামাই হয়। মারওয়ান ঝাড়া মেরে বলল, এর মুখে যেন আমার আশেপাশে না দেখি। আপনার পেয়ারের জামাইকে কোলে তুলে নাচুন, তবু আমার চোখের সামনে যেন একে না দেখি। হিটিয়েট। বলেই প্রস্থান করলেন মাহাদি মাহফুজ। মনে মনে ভীষণ খুশি। মাহবুব আলম ইহাবকে বলল, কিছু মনে করো না বাবা, হুট করে বোনের বিয়ে হওয়াতে মাথা গরম হয়েছে, তুমি বসো। ইহাব কুটিল হেসে বললেন, জি বসবো, কিন্তু মানহা কোথায়? কথাটা শুনে মাহাদি মাহফুজ উভয় মাহবুব আলমের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। এখানে থাকলে যে কোনো মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলতে পারে তারা। মেয়ের যেমন বিয়ে দিয়েছে, এখন নিজেই বলুক কোথায় তার মেয়ে। যত সব। মাহবুব আলম মৃতস্বত করতে করতে বললেন, ওর ঘরে আছে। ওর ঘরটা কোনটা? মাহবুব আলম জিজ্ঞেস করতে চেয়েছিলেন কি জন্য, কিন্তু মেয়ে জামাইকে এই প্রশ্নটা করা কত বড় মূর্খামি হবে সেটা জেনে আর করলেন না। শুধু বললেন, কিছু মনে করো না, উঠিয়ে না নেওয়া পর্যন্ত মানহার ঘরে যাওয়ার পারমিশন তোমায় দিতে পারবো না। ইহাব হেসে দিয়ে বলল, সিরিয়াসলি আঙ্কেল, বউয়ের রুমে যেতে পারমিশন লাগবে? পারমিশন লাগবে না আমি জানি, কিন্তু আমার মেয়েকে একেবারে তোমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওর ঘরে যাওয়ার পারমিশন তোমাকে দিতে পারছি না, দুঃখিত। আচ্ছা সমস্যা নেই, উঠিয়ে কয়েকদিনের মধ্যেই নিয়ে যাব, তখন নিশ্চয়ই আর পারমিশন লাগবে না। মাহবুব আলম মাথা নাড়ালেন, অর্থাৎ লাগবে না। ইহাব মাহবুব আলমের থেকে বিদায় নিয়ে চলে গেল। অনেকদিন পর গ্রামের বাজারে মারনের পা পড়ল। প্রায় 4 বছর পর। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাজারে, কত হাসি ঠাট্টা করত করিম চাচা চায়ের দোকানে, এখন সবই স্মৃতি। মারওয়ান ছেলেকে নিয়ে এসেছে। নাহওয়ান বাবার কোলে বসে আশপাশ দেখছে। প্রতিমধ্যে কর্ণকুহরে বিশ্রী একটা শব্দ বাড়ি খেলো, চোখ তুলে চাইল সেদিকে। ইহাব ও তার দলবল হুন্ডা নিয়ে তার দিকে হেসে তাকিয়ে আছে। ইহাব আবারও ডাক দিল, হ্যাঁ শালা। সাব্বির, পল্লব, আসিম, হাসান, মুহিব কোনো কথা না বলে মারনের দিকে তাকিয়ে আছে। মারন রক্তচক্ষু নিয়ে তাকে হেঁটে চলে যেতে লাগলো। ইহাব দ্রুত পথ আটকে বলল, উফ সরি, আপনি তো শালা শুনতে পারেন না। ঠিক আছে শালা ব্রো, ডাকবনি। চোখের সামনে থেকে সরবি নাকি ফুটবলের মধ্যে কিক দিয়ে রাস্তায় শুয়ে ফেলবো? এটা তো ঠিক না শালা ব্রো, আপনাকে সম্মান করছি আর আপনি তুই তোকারি করছেন। মারন তাচ্ছিলের হেসে বলল, যে যেমন ব্যবহারের প্রাপ্য। ইহাব মারওয়ানের কোলে নাহওয়ানকে দেখে বলল, ব্রো আপনি তো এগিয়ে গেলেন, শহরে গেলেন, রিক্ত হস্তে ফিরে আসলেন ভরপুর ইনপুট নিয়ে, সাথে আউটপুট ফ্রি। বাহ বাহ। আর আমরা এখনো বিয়ে শাদী করতে পারলাম না, যদিও বিয়ে হলো 2 দিন হয়, তবুও জীবনযুদ্ধে অনেক পিছিয়ে গেলাম শালা ব্রো। মারওয়ান হাত মুঠো করে ছেলেকে আগলে দাঁড়িয়ে আছে। এখানে থাকলে মারামারি হয়ে যাবে। নাহওয়ানকে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইহাব তার দলবল দিয়ে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। সবাই ইশারা বোঝে। মারওয়ানের পথ আগলে দাঁড়ালো। সাব্বির বলল, কতদিন পর দোস্ত? মারওয়ান শক্ত কণ্ঠে বলল, পথ ছাড়, বিরক্ত করছিস কেন? আমাদের সাথে তো রুড আচরণের কারণ কি? যার সাথে তোদের জানে জিগারের সম্পর্ক, তার সাথে আমার জন্মের শত্রুতা, তাই ওই কিটের আশেপাশের সব কিছুকে আমি ঘৃণা করি। বলেই মারওয়ান চলে যেতে নিলে একটা কথায় পা থেমে গেল। তোর সাথে কিন্তু আমাদের জানে জিগারি সম্পর্ক মারওয়ান। মিথ্যে কথা। তোদের সাথে আমার সম্পর্ক আরো 5 বছর আগে শেষ হয়ে গেছে। আমার কোনো জানে জিগার ছিল না। সেদিন এই শত্রুকে বাঁচিয়েছিলি কেন? কোনোদিন নাটক আমার সাথে করবি না মারওয়ান। তুই ছিলি ওটা 100% শিওর। আমি তোকে আমি চিনতে ভুল করব সেটা কোনোদিনও পসিবল না। কাকে না কাকে দেখে বলে আমি নাকি তাকে কবে বাঁচিয়েছে। হাস্যকর। তোকে বাঁচাবো আমি?
উল্টো তোকে মেরে আসতাম। আমার তো খেতে গাছ নেই, তোর মতো বিষাক্ত কীটকে আমি বাঁচাবো। ওসব স্বপ্ন দেখে দিন পার কর, পূরণ হবে বলে মনে হয় না। তুই মরলে আমার কিচ্ছু যে আসে না, বাঁচলেও না। বলেই জোর কদমে হেঁটে চলে গেল। ইহাব কিছু বলল না, বলতে পারলো না। তার গলায় কিছু আটকে গেছে মনে হলো। বাবা মুখ লাল কেন? কোথায় মুখ লাল? নাওয়ান বাবার মুখে হাত বুলিয়ে বলল, ওই তো। লাল না, এমনিতেই রোদে এমন হয়েছে। তুই কি খাবি বল? কিছু খাবো না। তাহলে বাসায় যাই, চল। এই না, চকলেট খাবো। মারুয়ান চকলেট কিনে ছেলেকে দিল। ছেলেকে নিয়ে বাসায় যাওয়ার পথে নাওয়ান বলল, হিসে খাবো। ওরে জ্বালা, তোর হিসু আসার সময় পেলো না, জাম্বুরা চাও। নাওয়ান ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। মারুয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে রাস্তার পাশে ঝোপ ছাড়ে হিসু করাতে লাগলো। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে পরপর 2টা বুলেট গাছকে ছিদ্র করে দিল। মারুয়ান আতকে উঠে ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে প্রোটেক্ট করল। নাওয়ানের হিসু হয়ে গেল। তাদের বুকের মধ্যে চেপে ধরে দ্রুত মাথা নিচু করে স্থান ত্যাগ করতে লাগলো। খুব সাবধানে সেই জনশূন্য রাস্তা পাড়ি দিল। নির্জন জায়গাটায় কে এই বুলেট দুটি ছুড়ল?